খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এফআইআর দায়ের না করা পর্যন্ত এখান থেকে সরব না। যুবকের শরীরে 200টি পেলেট, চোখে 3টে, ধর্নায় রাহুল গান্ধী। আলাস্কায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, 8 আরোহীর ভাগ্যে কি ঘটল? যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে, দেশবিরোধী স্লোগান উঠলে পরিবর্তন মনে করলেন দিলীপ। তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। যাদবপুরে তছনছ নন্দলাল বসুর শিল্পকর্ম, দিলীপের হুঙ্কারে উত্তাল পরিস্থিতি। এবার অন্নপূর্ণা যোজনা বাহিনী, গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুজির প্রশংসা করতে চাই, বাংলায় বিজেপির 100 দিনের কাজের মার্কস দিয়ে কি বললেন অমিত শাহ। অন্নপূর্ণা যোজনা, আপনার মাসিক আয় 10,000 ছাড়ালো, তবু টাকা ঢুকলো, এবার কি করবেন? দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে, যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের। দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র ক্ষোভ, বৈঠক ফেলে ছুটে আসলেন মন্ত্রী অগ্নিমিত্রা। রেল অবরোধ। অন্নপূর্ণার 3,000 টাকা নিয়ে বাংলার ঘরে ঘরে গৃহযুদ্ধ, শাশুড়ি বৌমার অশান্তি চরমে, কারণ জানলে চমকে উঠবেন। মুখ জুড়ে হাজার হাজার মৌমাছি, বিশ্ব রেকর্ড গড়ে চমকে দিলেন এই যুবক। আপনার হাতে 48 ঘন্টা আছে, চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। জয়পুরের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভের পরিকল্পনা। 16 কোটির বেশি দামি সেই পাণ্ডুলিপি, মহাত্মা গান্ধীর কোন সম্পদে শুরু হলো রেকর্ড কারাকারি? বাজারে ক্ষতির পরিমাণ 30,000 কোটি, কেন ভাঙনের মুখে বিএসি? 59 জন বিধায়ককে নেবেন না সরকারি গাড়ি, বিজয়ের অফার প্রত্যাখ্যান ডিএমকের, নেপথ্যে ঋণ। তৃণমূল ব্লক সভাপতির ভাই আইএসআই এজেন্ট, মিলল সব প্রমাণ, আমার স্বামী। চাঞ্চল্যকর দাবি ধৃতের স্ত্রীর। শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে বড় ধাক্কা নবান্নের, হাইকোর্টের জবাবদিহির মুখে রাজ্য সরকার। প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার যাবজ্জীবন সাজা কাটছিলেন, জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, এবার কি উপায়? নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা, জেলাশাসকদের হাতেই এখন চূড়ান্ত ক্ষমতা। যাদবপুরের পর এবার উত্তপ্ত প্রেসিডেন্সি, এবিভিপি এসএফআই ধস্তাধস্তিতে স্তব্ধ কলেজ স্ট্রিট। বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি, জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা, কি পরিস্থিতি এই মুহূর্তে? এফআইআর রুজু করতেই হবে, থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী। সঙ্গীত ছড়রা গুলিতে আক্রান্ত। মেদিনীপুর থেকে বাঁকুড়া জঙ্গলে 13 হাতির হানা, রাতের অন্ধকারে ভরা দ্বারকেশ্বর সাতটে পার, জেলায় মোট 17 হাতি। বন্দে মাতরম বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাওয়াতের, বললেন সংকীর্ণ মানসিকতা। এবিভিপির আদর্শের সঙ্গে এই কাজ কখনোই মিলতে পারে না, সংঘর্ষ পরিকল্পিত চক্রান্ত, ইঙ্গিত শ্রমিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভের সময় পেলেট গানে আহত হওয়ার অভিযোগ তুলেছিলেন সাহিল লোচাভ নামের এক যুবক, কিন্তু তার এফআইআর গ্রহণ করা হচ্ছে না বলে দাবি। এবার তার পাশে দেখা গেল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। ঘটনায় এফআইআর দায়েরের দাবিতে শুক্রবার দিল্লি পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ডিসিপির সঙ্গে দেখা করার পরও তিনি থানায় অবস্থান করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান। তার সঙ্গে ছিলেন সাহিল লোচাভ। পরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও থানায় পৌঁছন। রাহুল গান্ধীর অভিযোগ, গত 20 জুলাই কৌনট প্লেস এলাকায় পড়ুয়াদের আন্দোলনের সময় পেলেট গান ব্যবহার করা হয়েছিল। তার দাবি, এইমসের রিপোর্টে সাহিলের শরীরে 200-র বেশি পেলেটের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে, এমনকি তার চোখেও 3টি পেলেট রয়েছে এবং এর জেরে একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন সাহিল। হৃদযন্ত্রের কাছেও পেলেট রয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী বলেন, দিল্লি পুলিশ বলছে তারা পেলেট গান চালায়নি, সুতরাং প্রশ্ন একটাই, নিশ্চয়ই কেউ এটা করেছে, একটি অপরাধ অবশ্যই ঘটেছে। রাহুলের অভিযোগ, পুলিশ জানিয়েছে উপরমহল থেকে নির্দেশ আসায় তারা এফআইআর দায়ের করতে পারছেন না। তিনি বলেন, আমরা একটি এফআইআর দায়ের করার দাবি জানাচ্ছি। তারা আমাদের বলেছে যে তারা শীর্ষ মহল থেকে নির্দেশ পেয়েছে এবং তারা এফআইআর দায়ের করতে পারবে না। এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। আমরা শুধু এই পরিবারটির জন্য ন্যায় বিচার চাই। এই দেশে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লি পুলিশের কর্মীরা ন্যায় বিচার হতে দেবে না। সাহিলের পরিবারের জন্য ন্যায় বিচার তাদের একমাত্র দাবি বলেই জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। এদিকে রাহুল গান্ধীর অবস্থানকে কেন্দ্র করে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে কংগ্রেস কর্মীদের ভিড় জমে। তাদের হাতে ছিল চরকা, গান্ধীবাদী প্রতীক নিয়ে তারা গান গেয়ে প্রতিবাদ চালিয়ে যান। কি জানালেন জেপি নাড্ডা?
এই বিষয়ে বিজেপি নেতা জেপি নাড্ডার প্রতিক্রিয়া। গোটা দেশ জানে যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে গত 20 জুলাইয়ের ঘটনায় আমলে দিয়েছে এবং একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে। তিনি বলেন, যখন দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি তদন্ত করছে তখন থানার বাইরে ক্যামেরার সামনে বসে রাহুল গান্ধী কি প্রমাণ করতে চান? বিরোধী দলীয় নেতার কি দেশের বিচার বিভাগের ওপর আস্থা নেই? সত্যিটা হলো রাহুল গান্ধী শুধুমাত্র শিরোনামে থাকার জন্যই এই ক্যামেরা কেন্দ্রিক নাটক মঞ্চস্থ করছেন। সংসদ চলো কর্মসূচি ঘিরেই উত্তেজনা। উল্লেখ্য, নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একাধিক আন্দোলনের নেতৃত্বে দেওয়া ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ চলো কর্মসূচি ঘিরে গত 20 জুলাই জনতার যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ হয়। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই হাজার হাজার পড়ুয়া সেখানে জড়ো হন। হালকা বৃষ্টি এবং পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বার্তা ডেস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। 6 জন যাত্রী এবং 2 জন পাইলট সহ মোট 8 জন আরোহীকে নিয়ে একটি চার্টার বিমান ল্যান্ডিং করার সময় দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। বিমানটি আলাস্কার অ্যানকেরেজ শহর থেকে যাত্রা শুরু করে কেপ নিউয়েনহ্যাম এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী কেপ নিউয়েনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে পৌঁছানোর পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনার পরপরই আলাস্কা রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার কাজে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিমানে থাকা 8 জন আরোহীর বর্তমান শারীরিক অবস্থা বা হতাহতের সঠিক তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আলাস্কার ওই দুর্গম অঞ্চলে সড়ক যোগাযোগ না থাকায় চার্টার বিমানই যাতায়াত ও রসদ সরবরাহের প্রধান মাধ্যম। দুর্ঘটনাটি কোনো কারিগরি ত্রুটির কারণে নাকি খারাপ আবহাওয়ার জন্য ঘটেছে তা খতিয়ে দেখতে NTSB এবং আলাস্কা স্টেট ট্রুপার্স তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দেশবিরোধী স্লোগান তোলা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সে প্রসঙ্গে বাম ছাত্র সংগঠনগুলিকে বার্তা দেন দিলীপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন ABVPর সংঘর্ষ নিয়ে বিতর্ক থামছে না। শুক্রবার সকালে সেই বিতর্ক আরও উস্কে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুরে এই পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেছেন তিনি। জানিয়েছেন তৃণমূল ওই বিশ্ববিদ্যালয়ে যাদবপুরে এই পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেছেন তিনি। জানিয়েছেন তৃণমূল ওই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধীদের প্রশ্রয় দিয়েছে দিনের পর দিন, কিন্তু এখন আর তা চলবে না, কারণ সরকার পরিবর্তিত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান উঠলে সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি দিলীপের। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। সেখানে যাদবপুরের পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দেশবিরোধী স্লোগান তোলা হয়েছে বলে অভিযোগ। দিলীপ বলেন, আগে যখনই এরকম কিছু হয়েছে বাকিরা কেউ প্রতিবাদ করেনি। তৃণমূল পুষে রেখেছিল দেশবিরোধীদের। আমাদের লোকেরা ওখানে আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন। SFI এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায় বা স্লোগান ওঠে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। রাজ্যের সরকার পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়ে দিলীপ আরও বলেন, পরিবর্তন হয়েছে, সব কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি জেনারেল বডি মিটিং চলছিল। তাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাইরে থেকে ABVP সমর্থকেরা এসে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। পাল্টা বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে ABVPও। তাদের কিছু নেতাকে চিকিৎসার জন্য KPC হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাতেই ঘটনাস্থলে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। বাম সংগঠনগুলিকে হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার সূত্রপাত কোথায়, কি থেকে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো যাচাই করতে শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করতে চলেছেন যাদবপুর কর্তৃপক্ষ। এছাড়া বিকেল 3টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের অংশীদারদের একটি বৈঠক রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি করা দরকার তা নিয়ে আলোচনা হতে পারে। দুপুরে বাম ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসের মধ্যে একটি মিছিলের ডাক দিয়েছে। ছাত্রছাত্রীরা তাতে পা মেলাবেন। অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভাঙার প্রতিবাদে শুক্রবার দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা ওই সময়ে অরবিন্দ ভবনে অবস্থান বিক্ষোভ করবেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সকলকে তাতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাদবপুরের ঘটনার নিন্দা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও। তাদের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসাধু ব্যক্তির কারণে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যায় না। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ন্যায্য দাবি দেওয়া, তুলে ধরার অধিকার এবং যুক্তিসঙ্গত আলোচনা ও মত বিনিময়ের সুযোগ। রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সব পক্ষের এই অধিকার থাকা উচিত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপি সমর্থিত এবিভিপির কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস। এই রাজনৈতিক সহিংসতার বলি হল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিজড়িত শিল্পী নন্দলাল বসুর হাতে তৈরি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। সংঘর্ষের কারণ ও পাল্টা অভিযোগ, ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন সাধারণ সভা ডাকা হলো, এই প্রশ্ন তুলে প্রতিবাদ জানাতে গেলে এবিভিপির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এবিভিপি কর্মীদের দাবি, তাদের উদ্দেশ্য করে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে এবং মারধর করা হয়েছে, যার ফলে গুরুতর আহত 2 কর্মীকে কেপিসি হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার পর বিজেপি বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে যাদবপুর থানায় বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে ক্যাম্পাসে ঢুকে এসএফআই এর পোস্টার ও দেওয়াল লিখন জ্বালিয়ে দেওয়া হয়। ঐতিহ্যবাহী এমব্লেম ধ্বংস, সংঘর্ষের মাঝে পড়ে পুরোপুরি ভেঙে গুড়িয়ে যায় জাতীয় গৌরবের প্রতীক নন্দলাল বসুর তৈরি এমব্লেমটি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ্বর সিংহ অত্যন্ত ব্যথিত হয়ে জানান যে দেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আকাঙ্ক্ষার প্রতীককে এভাবে পায়ে মারিয়ে ধ্বংস করা চরম নিন্দনীয়। দিলীপ ঘোষের হুঙ্কার, এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এদের পুষে রাখছে। বিশ্ববিদ্যালয়ে কোনো দেশবিরোধী কার্যকলাপ বা স্লোগান আমরা সহ্য করব না। অতীতে যেমন আমাদের লোকেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, প্রয়োজন হলে আগামী দিনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে। মামলা কলকাতা হাইকোর্টে। যাদবপুরের এই অস্থিরতা ও সহিংসতার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত আইনি পদক্ষেপের আর্জি জানিয়ে বিষয়টি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতির ডিভিশন বেঞ্চের নজরে আনা হয়েছে। প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনি প্রক্রিয়ার মাঝে যাদবপুরের স্বাভাবিক পরিবেশ ফেরায় বড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে। রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে অন্নপূর্ণা যোজনা, উৎসাহিত যোগ্য প্রাপক মহিলারা। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনা বাহিনীর কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে গত মঙ্গলবার মহাজাতি সদনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার ও মহিলাদের ওপর কোনো রকমের অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনদের পাশে দাঁড়াতে পারেন। এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমণির মতো অথবা প্রীতিরত ওয়াদ্দারদের মতো আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশমাতৃকাকে আর রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন। আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন না। সমাজ কল্যাণমূলক এই প্রকল্প নিয়ে আর কি বলেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলেছেন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারো কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বের সহযোগিতা নেবেন। অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার মাপকাঠিতে যোগ্য হলে কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে বারবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারও এ নিয়ে বারবার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যোগ্য হওয়ার পরেও কেউ টাকা না পেলে তাদের সমস্যার সমাধানের পথও বাতলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10 জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি কেউ উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিল আপ করতে হবে না। শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। 17 থেকে 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এবারে কিস্তির টাকা ঢুকেছে, অর্থাৎ গতকালের মধ্যে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারপরেও কেউ বাদ থাকলে তাদেরও পাওয়ার সুযোগ আছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, 20 তারিখ থেকে একটি পোর্টাল চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে অনুপযুক্ত কেউ এই অর্থ পেয়েছেন, আপত্তি দিতে পারেন। তার সংযোজন ছিল আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তি করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। সম্প্রতি 100 দিন পূর্ণ হয়েছে বাংলায় নতুন ও প্রথমবার বিজেপি সরকারের। ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার 43% কাজ সম্পন্ন করেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে এসএসবির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুধু প্রশাসনিক সিদ্ধান্তের গতি নয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনলেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় উঠে এলো এক ভিন্ন সমীকরণের আভাস, যেখানে সরকারি কাজের প্রয়োজনে ফোন করলেই দ্রুত অনুমোদন পাওয়া যায়, আনুষ্ঠানিক চিঠি পরে পৌঁছয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ বলেন, শুভেন্দুজির প্রশংসা করতে চাই। উনি আসার পর সীমা সুরক্ষা নিয়ে আমাদের যখনই কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে ফোন করলেই পারমিশন পাওয়া যায়, চিঠি তো পড়ে যায়। শুভেন্দু সরকারের প্রশাসনিক তৎপরতার উদাহরণ দিতে গিয়ে বিএসএফ ও এসএসবির জন্য জমি দেওয়ার প্রসঙ্গও সামনে আনেন শাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রের পক্ষ থেকে চাওয়া 1129 একর জমি নতুন সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যেই বিএসএফ ও এসএসবির জন্য দেওয়া হয়েছে। তবে আরও 29 একর জমি তখনও বাকি ছিল বলে জানান তিনি। সেই জমির প্রসঙ্গই এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মে ফেয়ার হোটেলে ঢুকেই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মে ফেয়ার হোটেলে ঢুকেই রাজ্য প্রশাসনের এই শীর্ষ আধিকারিকদের ডেকে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন শৃঙ্খলা ইস্যু আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি সম্প্রতি এটিএস অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হলেও তার কাজ কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনার বৈঠক করেন তিনি। এই বৈঠকে 100 দিনে রাজ্য পুলিশ কী কী করেছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে আসা শুরু হয়েছে, তার মধ্যেই কারো নতুন চাকরি হলো, বেতন বাড়লো অথবা পরিবারের আয় বদলে গেল, তার কি করা উচিত? বিশেষ কোনো মহিলার নিজের মাসিক আয় 10,000-এর বেশি হলে বা পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ ছাড়ালে সুবিধা মিলবে না বলে 12ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সংশোধিত যোগ্যতার কথা জানিয়েছেন, তারপরে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। সরাসরি উত্তর হলো, আয় বা চাকরির পরিবর্তন গোপন করা নিরাপদ নয়, কিন্তু 21শে আগস্ট পর্যন্ত প্রকাশ্যে থাকা সরকারি নথিতে চালু উপভোক্তা কতদিনের মধ্যে কোন নির্দিষ্ট ফর্মে এবং ঠিক কোন দপ্তরে এই পরিবর্তন জানাবেন তার পৃথক কার্যপদ্ধতি বা এসওপি দেখা যাচ্ছে না। অতএব সীমা পেরোলেই পরের কিস্তি নিজে থেকে বন্ধ হবে কিংবা কিছু জানাতে হবে না, দুই দাবির কোনোটিকেই সরকারি নিয়ম বলে ধরে নেওয়া যায় না। 10,000 এবং 12 লক্ষ এক সীমা নয়। ঘোষিত আয়ের সীমা দুটি আলাদা পরীক্ষার কথা বলছে। প্রথমটি সংশ্লিষ্ট মহিলার নিজের মাসিক আয় 10,000-এর বেশি, দ্বিতীয়টি গোটা পরিবারের মোট বার্ষিক আয় 12 লক্ষের বেশি। একটি সীমার মধ্যে থাকলেও অন্যটি পেরিয়ে গেলে যোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। তাই শুধু নিজের বেতন দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়, পরিবারের আয়ও পৃথকভাবে হিসাব করতে হয়। তো আরও একটি পার্থক্য জরুরি, নতুন বেসরকারি চাকরি পাওয়াই একমাত্র বিচার্য নয়। চাকরি থেকে নিজের মাসিক আয় কত হলো, পরিবারের বার্ষিক আয় কত দাঁড়ালো এবং সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অন্য বর্জন শর্ত প্রযোজ্য কিনা সেগুলিও দেখতে হবে। অন্যদিকে স্থায়ী সরকারি চাকরি বা সরকারি ব্যবস্থায় নিয়মিত বেতন পেনশনের ক্ষেত্রে 20 মে প্রকাশিত মূল বিজ্ঞপ্তির পৃথক শর্ত রয়েছে। ফলে চাকরি হলেই টাকা বন্ধ এমন সরলীকরণ ঠিক নয়। এখানে সময়ের ক্রমটিও তাৎপর্যপূর্ণ। মূল বিজ্ঞপ্তিতে 10,000 বা 12 লক্ষের অঙ্ক ছিল না। আয়ের এই দুটি নির্দিষ্ট সীমা এসেছে মুখ্যমন্ত্রীর 12ই আগস্টের পরবর্তী ঘোষণায়। ফলে আগে অনুমোদিত উপভোক্তাদের ক্ষেত্রে নতুন সীমা প্রয়োগের পদ্ধতি আলাদাভাবে স্পষ্ট হওয়া প্রয়োজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সঙ্গে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং করা হলো, এই প্রশ্ন তুলে প্রতিবাদ করতে যান এবিভিপির সমর্থকরা। অভিযোগ, সেই সময় তাদের উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেন এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এই ইস্যুতে এবার মুখ খোলেন দিলীপ ঘোষ। দেশবিরোধী কার্যকলাপ দেখা গেলে ফের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন। এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী কার্যকলাপ এগুলো করা যাবে না। তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদের। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম যে এই দেশবিরোধী কিছু করা যাবে না। তখন এসএফআই এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি দেশবিরোধী স্লোগান ওঠে, সার্জিক্যাল স্ট্রাইক হবে আবার।